বন্ধুরা, আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা আরজি কর ম্যাটারে, যেটা শুনলে আপনারা রীতিমতো থমকে যাবেন। বিচারপতি অনির্বাণ দাস ব্যাখ্যা দিয়েছেন যে সঞ্জয় রায়কে কেন ফাঁসির সাজা দেওয়া হয়নি, কেন তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হলো। 172 পৃষ্ঠায় নির্দেশনামায় সমস্ত ডিটেলসে লেখা আছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে আমাদের মুখ্যমন্ত্রী সঞ্জয়কে নিয়ে খুব ব্যস্ত। মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিল তিলোত্তমার মা বাবা। কি বললেন ওনারা, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায়কে সোমবার রায় শোনানো হয়েছে, সঞ্জয় রায়ের রায় হয়েছে গিয়ে আজীবন কারাদণ্ড, কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসির সাজা কেন হয়নি সেই নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন। সেই ব্যাপারটা নিয়ে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে বিচারপতি অনির্বাণ দাস সঞ্জয়ের রায় ঘোষণা করেছেন, তো উনি কি ব্যাখ্যা দিয়েছেন এই সম্পর্কে পুরো ডিটেলসে বলবো। আর অবশ্যই বলবো তিলোত্তমার মা বাবা আমাদের মুখ্যমন্ত্রীকে কি কড়া জবাব দিয়েছেন। প্রথমে আমি অনির্বাণ দাসের যে ব্যাখ্যা সেটা আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বন্ধুরা। এখানে বলা হয়েছে যে আরজি করের মহিলা চিকিৎসক তিলোত্তমাকে নিয়ে বলা হয়েছে, তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন শাস্তি দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার সময় তিনি বলেন, বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। আপনাদেরকে এই কথাটি বলেছি যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হলেই তখনই কিন্তু অপরাধীর ফাঁসির সাজা দেওয়া হয়, কিন্তু এই ঘটনাটি অনির্বাণ দাস বিচারকের কিন্তু মনে হয়নি যে এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যার জন্য ওনার সঞ্জয় রায়ের সাজা হয়েছে আজীবন কারাদণ্ড। তা বিবেচনা করেই ফাঁসি নয়। বিচারপতি বিবেচনা করেই সাজা ঘোষণা করেছেন, যে ফাঁসি করেননি। যাবজ্জীবনের শাস্তি দেন বিচারক। কেন বিচারক বিরলের মধ্যে বিরলতম ঘটনার মধ্যে সঞ্জয়ের অপরাধকে ফেললেন না, এই প্রশ্নটা অনেকের মধ্যে রয়েছে যে কেন বিচারপতি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলছেন না বা মানছেন না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই প্রশ্ন তুলেছেন যে তিনি সঞ্জয়ের ফাঁসির দাবিতে অনড়। সেই প্রশ্নের উত্তর মিলল বিচারক দাসের নির্দেশনামায়, অনির্বাণ দাসের নির্দেশনামায় পুরো ডিটেলসে লেখা আছে যে আসল ব্যাপারটা কি। এবার আপনাদেরকে বলছি। 172 পাতার সেই নির্দেশনামায় ফাঁসি না দেওয়ায় ব্যাখ্যা দিয়েছেন বিচারক। দুপুরে সাজা ঘোষণা হলেই দুপুরবেলা যখন সাজা ঘোষণা হয়, সাজা ঘোষণা হলেও তখনই সঞ্জয়কে আদালত থেকে বার করে জেলে নিয়ে যাওয়া হয়নি। সাজা ঘোষণার পর তখনও কিন্তু সঞ্জয়কে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হয়নি। সন্ধ্যার পর বিচারক দাসের নির্দেশনামায় প্রতিলিপি আদালতের ওয়েবসাইটে আপলোড হওয়ার পরই আদালত থেকে বার করা হয় সঞ্জয়কে। যখন নির্দেশনামাটি লেখা হয় তখন কিন্তু সঞ্জয়কে আদালত থেকে বের করা হয়, নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। পয়েন্ট টু বি নোটেড, নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। বিচারক তার নির্দেশনামায় উল্লেখ করেছেন যাবজ্জীবন হলো নিয়ম। আই রিপিট, যাবজ্জীবন হলো নিয়ম আর মৃত্যুদণ্ড হলো ব্যতিক্রম। বুঝতে পারছেন বন্ধুরা কথাগুলো? বলছেন বিচারপতি যে মৃত্যুদণ্ড হলো ব্যতিক্রম, তবে নির্দেশনামাতে তিনি অপরাধের নৃশংসতার উনি বলেছেন যে নির্দেশনামাতে তিনি অপরাধের নৃশংসতার কথা কিন্তু উনি উল্লেখ করেছেন। বিচারক দাসের কথায় এটা জঘন্য প্রকৃতির অপরাধ। বিচারপতি কিন্তু এই কথাটি বলছেন যে এটা জঘন্য প্রকৃতির অপরাধ। নির্যাতিতার নৃশংসতার শিকার হয়েছে, দোষীর যৌন লালসার তৃপ্তির জন্য নির্যাতিতার জীবন দিতে হয়েছে, নির্যাতিতার জীবন দিতে হলো। এই মামলায় রায় দেওয়ার সময় বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিয়েছেন বিচারক। যখন এই মামলাটির রায় ঘোষণা হয় তখন কিন্তু বিচারপতি বেশ কয়েকটি বিষয়ের উপর নজর দিয়েছেন। সেগুলো কি কি সেটা আপনাদেরকে বলি। অপরাধের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বিচারক দাস উল্লেখ করেন মামলার মুখ্য বিচার্য ছিল অপরাধের নৃশংসতা।
গলা টিপে শ্বাসরোধ করা এবং যেভাবে যৌন নির্যাতন করা হয়েছে তা সাধারণ অপরাধের মধ্যে পড়ে না। বুঝতে পারছেন বন্ধুরা, যে যেভাবে নির্যাতন করা হয়েছে তা কিন্তু সাধারণ অপরাধের মধ্যে পড়ে না। সঞ্জয় যা যা ঘটিয়েছে তা অপরাধের পরিভাষায় সিরিজ বলে উল্লেখ করেছেন বিচারক, মানে বিচারপতি অনির্বাণ দাস। উনি আরও বলেন যে বিচারক আরও জানান নির্যাতিতার অসহায়তার, মানে নির্যাতিতা যে অসহায় তার সেই বিষয়টিও এই মামলায় অন্যতম বিচার্য ছিল। এছাড়াও এই ধরনের অপরাধের সামাজিক প্রভাবকেও উপেক্ষা করা যাবে না বলে জানান বিচারক দাস। নির্দেশনামায় তিনি জানান অপরাধের ধরন সমাজে ভয় এবং নিরাপত্তাহীনতার জন্ম দেয়। তবে তারপরেও তিনি কেন সঞ্জয়ের অপরাধকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে মনে করলেন না তার কিন্তু স্পষ্ট উনি ব্যাখ্যা দিয়েছেন। বিচারক দাস তার দীর্ঘ নির্দেশনামায় একটা বড় অংশ জুড়েই অপরাধের নৃশংসতার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে কী কী তথ্য প্রমাণ সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে সাজা ঘোষণা করেছেন সে কথাও জানিয়েছেন অনির্বাণ দাস, মানে বিচারপতি। তার মতে কোনো মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার সময় আদালতকে অনেক বিষয়ের উপর নজর রাখতে হয়। অপরাধের ধরন দেখেই তার সাজা শোনানো হয়। অপরাধের ধরন মানে দেখে কিন্তু সাজা ঘোষণা হয়, সমস্ত কিছু দেখার পর, কারণ রায়ের আগে তো অনেক কিছু হয়, তো সেই সমস্ত কিছু দেখার পর কিন্তু ফাইনালি রায় ঘোষণা হয়, যেটা এখানে বিচারপতি কিন্তু উল্লেখ করেছেন। উনি বলছেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে বিচারপতি উল্লেখ করেছেন অপরাধের নৃশংসতা সমাজকে নাড়িয়ে দিয়েছে। সেই আবহে মৃত্যুদণ্ডের দাবি আরও জোরালো করে, তবে এক্ষেত্রে এও মনে রাখতে হবে মানুষের জীবন এবং বিচারের মাধ্যমে সংস্কারের সুযোগের কথাও উনি কিন্তু বলেছেন। এই কথাগুলোও কিন্তু মনে রাখতে হবে। মৃত্যুদণ্ড না দেওয়ার কারণ হিসাবে বিচারপতি সুপ্রিম কোর্টের একটি মামলার কথা উল্লেখ করেন। পয়েন্ট টু বি নোটেড, মৃত্যুদণ্ড না দেওয়ার কারণ হিসাবে বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টের একটি মামলার কথা কিন্তু উনি উল্লেখ করেছেন। বচন সিংহ বনাম মানে বলা হয়েছে পঞ্জাব সরকারের 1980 সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের কথা বলেন বিচারক। তিনি জানান ওই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে শীর্ষ আদালতের কিছু নীতি নির্দেশ রয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সেই নীতি নির্দেশে উল্লিখিত কঠোর মানদণ্ডের সঙ্গে আরজি কোরের ঘটনাকে মেলানো যায় না। আশা করি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, যে কেন বিচারপতি সঞ্জয়কে ফাঁসির সাজা দেননি। উনি এই ব্যাপারটা পুরোটা উল্লেখ করেছেন বন্ধুরা, যে তাই এই অপরাধকে বিচারপতি বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে বলা চলে না, বা উনি মেনে নিলেন না। বুঝতে পারলেন বন্ধুরা? এবার উনি আরও বলছেন যে নির্দেশনামায় বিচারপতি বা বিচারক দাস উল্লেখ করেন ন্যায় বিচারের ক্ষেত্রে উচিত চোখের বদলে চোখ বা দাঁতের বদলে দাঁত বা নখের বদলে নখ বা প্রাণের বদলে প্রাণ এর মতো প্রতিশোধমূলক প্রবৃত্তিগুলি থেকে সরে আসা। বর্বরতাকে বর্বরতা দিয়ে বিচার করা উচিত নয়। বিচারক দাস আরও জানান কোনো অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে তখনই ধরা যাবে যখন তা নিয়ে প্রশ্ন থাকবে না। রায় ঘোষণার সময় তথ্য প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। আদালত আইনি তথ্য প্রমাণ উপর ভিত্তি করে আইনের তথ্য প্রমাণ উপর ভিত্তি করেই কিন্তু রায় ঘোষণা করেন। সংগঠিত অপরাধ নিয়ে সমাজ কি বলছে, মানুষের ভাবাবেগ কি, তা দূরে সরিয়ে রেখেই রায় দিতে হয় বিচারককে। বলে না, বিচারপতি উনি যে নিজের যে জায়গাটাতে বসে আছেন, উনি কিন্তু একদম যে ফাটাং করে একটা অপরাধ আসলো তার সমস্ত কিছু শুনে ফাটাং করে রায় শুনিয়ে দিলেন তা কিন্তু নয়। বলে না, প্রত্যেকটা মানুষের নিজের নিজের জায়গাতে কিন্তু সবাই কিন্তু খুব
মানে টাফ সব কিছুকে মেনটেন করার পর কিন্তু একটা সিদ্ধান্ত জানানো হয়, যেটা কিন্তু বিচারপতি বলছেন যে মানুষের ভাবাবেগ কি তা দূরে সরিয়ে রেখেই কিন্তু রায় দিতে হয় বিচারককে। আরজি করের ধর্ষণ ও খুনের মামলাতে এই বিষয়গুলি মাথায় রেখে ভাবাবেগে ভেসে না গিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। বিচারক দাস মনে করেন মৃত্যুদণ্ড তখনই দেওয়া উচিত যেখানে সংস্কারের কোনো জায়গা নেই, যেখানে সংস্কারের কোনো জায়গা থাকে না বা নেই। এক্ষেত্রে সংস্কারের যথেষ্ট অবকাশ রয়েছে বলেই নির্দেশনামায় উল্লেখ করেন বিচারক দাস, মানে বিচারপতি। উনি বলেন 59 দিনের বিচার প্রক্রিয়া শেষে গত শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালত ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ধারায় তার অপরাধ প্রমাণিত হয়েছিল। সোমবার সিবিআই আরজি কর কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে আদালত উল্লেখ করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে। কিন্তু বিচারক সাজা ঘোষণার সময় জানান সিবিআইয়ের বক্তব্যের সঙ্গে একমত নন তিনি, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে মনে করেন না। বিচারক আরও জানান তিনি 3টি ধারাতেই সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বা হচ্ছে, আমৃত্যু জেলে থাকবে, সঞ্জয় থাকতে হবে তাকে। একই সঙ্গে সব মিলিয়ে 1 লক্ষ টাকা জরিমানাও করা হয় সঞ্জয়কে। কেন তিনি মৃত্যুদণ্ড দিলেন না, কেন এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেননি, তা নিজের রায়ের নির্দেশনামায় ব্যাখ্যা করলেন বিচারক দাস, যেটা আপনাদের সামনে শোনালাম বা আপনাদেরকে পুরোটা বললাম। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ বিচারপতি কিন্তু ইচ্ছাকৃত বা উনি কখনো আবেগে ভেসে কোনো রায় শোনাবেন না। নিশ্চয়ই উনি ব্যাপারটাকে পুরো আইডেন্টিফাই করার পর, পুরো ব্যাপারটাকে জানার পর তারপর কিন্তু উনি এই ব্যাপারটাতে রায় ঘোষণা করেছেন, যেটা আপনাদের সামনে বললাম। যাই হোক, এবার হয়তো আপনারা কেউ হয়তো মনে করবেন না যে কেন সঞ্জয়ের ফাঁসি হয়নি। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের দিদি, সঞ্জয়কে নিয়ে মানে দিদি অত্যন্ত ব্যস্ত হয়ে গেছেন। দিদি বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি কেন হলো না, কেন দিদির খুব তাড়া বুঝি, কারণ তিলোত্তমার এই যে অপরাধী যারা আছে, তারা কিন্তু এখনও সামনে আসেনি, যেটা কিন্তু আমরাও মনে করি, আর তিলোত্তমার মা বাবাও কিন্তু মনে করেন যে এখনও আসল অপরাধী আড়ালে আছে, লুকিয়ে আছে। হয়তো আরজি করে তারা ডিউটি করছে, হতেই পারে। তো যাই হোক, দিদি কিন্তু সঞ্জয়ের রায় শোনার পর উনি কিন্তু ব্যস্ত হয়ে গেছেন। উনি আবার নতুন পদক্ষেপ নিতে চলেছেন, হাইকোর্টে দিদি কিন্তু মামলা দায়ের করতে চলেছেন রাজ্য সরকার। এবার আপনাদেরকে বলি যে তিলোত্তমার মা বাবা কি জবাব দিলেন আমাদের মুখ্যমন্ত্রীকে। এখানে বলা হচ্ছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এরপরেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য। পয়েন্ট টু বি নোটেড, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানে আমাদের রাজ্য, আমাদের বলতে রাজ্য। যাই হোক, তো মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। এই আবহে এবার মুখ খুললেন নির্যাতিতার বাবা। বলতে তো হবেই, কারণ দিদি যখন এত ব্যস্ত হয়ে গেছেন তার জন্য তো তিলোত্তমার বাবাকে মুখ খুলতেই হবে, তাই না? তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি অনুরোধ করলেন তিনি। গতকাল শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র। নির্দেশে দিয়েছে, মানে কোর্ট থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রকে, যে সঞ্জয়কে যেটা জরিমানা করা হয়েছে সেটা তো করাই হয়েছে, কিন্তু সাথে তিলোত্তমার মা বাবাকে কিন্তু 17 লক্ষ টাকা দেওয়া হবে। এটা কিন্তু ক্ষতিপূরণ না, এটা জাস্ট আইন মেনে এই নিয়মটা, মানে এটা ফাইন হিসাবে করা হয়েছে। বলছেন যে গতকাল এই রায় নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ জানা যায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য। যদিও তাতে তিলোত্তমার পরিবারের সাই নেই। সঞ্জয়ের ফাঁসি চাইছে মুখ্যমন্ত্রী, তবুও কিন্তু তিলোত্তমার মা বাবা এই ব্যাপারে কিন্তু সাই দিচ্ছেন না, এই ব্যাপারে ওনারা সহমত প্রকাশ করছেন না। কেন সেটা আপনাদেরকে বলি। এদিন আরজি করে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা বলেন, আস্থা রেখেছিলাম, বিচারক আস্থার মর্যাদা দিয়েছেন বা মর্যাদা রেখেছেন।
যেটা কোর্টেও বলেছিলেন তিলোত্তমার মা বাবা, যে আমরা কিন্তু আস্থা রেখেছিলাম, আপনি আস্থার মানে পূর্ণ মর্যাদা রেখেছেন। তো এখানে তাই বলছেন সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিতে পারেনি। পয়েন্ট টু বি নোটেড, সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিতে পারেননি বলেই যাবজ্জীবন হয়েছে, মৃত্যুদণ্ড হয়নি। আমরা কালকে রায়ের পুরো কপি হাতে পাবো ও পড়ব, এরপর আমরাই সিদ্ধান্ত নেব। ওকে অত ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, বা তিলোত্তমার বাবা খুব ভালো কথা মুখ্যমন্ত্রীকে বলেছেন যে ওকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। বলেছেন যে মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন, এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ। মানে তিলোত্তমার মা বাবা বলেছেন। তিলোত্তমার মা বাবা যেটা বলেছে সেটা সত্যিকারই মানে খুব একটা, আমি কথাগুলো হেসে বললেও, কারণ আমার এই জন্য কথাগুলো ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীর কাছে যখন তিলোত্তমার মা বাবা সত্যিকারই দিদির সাপোর্ট চেয়েছিলেন, তখন কিন্তু ওনারা সাপোর্ট পাননি। মনে পড়ছে বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলেছিলেন যে যেদিন তিলোত্তমার সাথে ঘটনাগুলো ঘটে তারপর নাকি মুখ্যমন্ত্রী মানে 100 বার নাকি সেই রাত্রে কল করা হয়েছে দিদিকে। দিদি পুরো রাত ঘুমাননি, দিদি কলে ছিলেন, সব কি দিচ্ছিলেন দিদি, ডাইরেকশন দিচ্ছিলেন, মানে কি কি করতে হবে। যতক্ষণ না তিলোত্তমার সমস্ত কিছু হয়েছে ততক্ষণ দিদি নাকি লাইনেই ছিলেন। দিদি কিন্তু এই কথাগুলো নিজের মুখেই বলেছেন। যাই হোক, এবার বলছেন যে এদিকে গতকাল সঞ্জয়ের সাজা ঘোষণার পর, সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই নানান মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ শিয়ালদহ আদালতের রায়ে সন্তুষ্ট, কেউ আবার অসন্তোষ প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রী অবশ্যই গতকাল বলেন, প্রথম দিন থেকে আমরা ফাঁসির দাবি করে এসেছিলাম ও আজকেও সেই দাবিতে অটুট রয়েছি। আর.জি. কর কাণ্ডে সঞ্জয়ের সাজার প্রেক্ষিতে মমতা বলেন, আপনারা দেখেছেন আমরা 3টে মামলায় 58 দিন মানে 58 ডেজ বলছেন, 58 দিন থেকে 60 দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। মনে পড়ছে বন্ধুরা, মানে মুখ্যমন্ত্রীর কথাগুলো বলছেন, যেই কেসগুলো পুলিশ হ্যান্ডেল করেছেন, মানে কুন্দলি এই যে ঘটনাগুলো আছে, তো 3টি ঘটনাতে কিন্তু 58 থেকে 60 দিনের মধ্যে কিন্তু ফাইনালি রায় ঘোষণা হয়েছে ফাঁসির। সেটাই মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলছেন। আমি জানি না এটা এত সিরিয়াস মামলা ও এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল, কিভাবে লড়াই করেছে, কি করেছেন, কি যুক্তি আমি জানি না, একমাত্র আইনজীবীরা জানেন। আমাদের হাত থেকে তো ইচ্ছে করে কেসটাকে কেড়ে নিয়ে চলে গেল। এই নরপিশাচদের মানে ওই বদমাশদের বলা হয়েছে যে এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত ছিল, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছেন। কিন্তু দিদি যতই বলুক না কেন, তিলোত্তমার বাবা পরিষ্কার বলে দিয়েছেন যে দিদি যা করেছেন আর কিন্তু দিদি যেন না করেন, এটা দিদির কাছে অনুরোধ তিলোত্তমার মা বাবা করেছেন। যাই হোক, আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বললাম, আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, যে তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীকে কী জবাব দিলেন, সাথে সঞ্জয়কে কেন ফাঁসির সাজা দেওয়া হয়নি, আশা করি সবটা ক্লিয়ার। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন। অবশ্যই প্রতিবাদ করুন। উই ডিমান্ড জাস্টিস।